সামনে দেখাও, সামনে দেখাও। পৃথিবীতে বাবা মার ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা। এই ভালোবাসা থাকলে তাহলে হয়তো বা কারো ভালোবাসা অতটাও প্রয়োজন হয় না। যেরকমটা আমার ক্ষেত্রেই বলছি না কেন। আর যদি আমার বাবা মা আমার পাশে থাকতো তাহলে হয়তো বা অন্য কারো পাশে থাকতো বা না থাকতো তাতে কোনো যায় আসতো না। তো সেরকমটাই আমার দুই ছেলেকে। কে বেশি ভালোবাসলো কাকে, কে কম ভালোবাসলো, কে কাকে বেশি ডাকে, কে কাকে বেশি কম ডাকে, কে কাকে বেশি ভালোবাসে, কাকে কম ভালোবাসে, ওগুলো এত ম্যাটার করে না। কারণ আমরা দুইজন আমার দুই ছেলেকেই ঠিক মানে একজনকে ডান হাত আর বাঁ হাত যেভাবে দুইটা হাতই মানুষের দরকার, দুইটা হাতকেই মানুষ যেমন সেম প্রায়োরিটি দেয়, আমাদের কাছেও ঠিক তাই। আমাদের কাছেও আমাদের দুই ছেলে দুই চোখের মণি। দুজনকেই আমরা ভালোবাসি, দুজনকেই গালি দিই, দুজনকেই বকু দিই, দুজনের সাথেই মানে রাগ করি, আবার দুজনকেই কিন্তু সব থেকে বেশি ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। আজ বেশ ভালোই রৌদ্র উঠেছে, এখানে বসে বসে ছেলেদেরকে খেলা দিচ্ছি। রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। সকাল সকাল রান্নাবান্নাটা করে নিলে তাহলে সারাটা দিন আমি ওদেরকে সময় দিতে পারি, অতটাও চাপ হয় না। তারপরে যখন একটু ফাঁকে ওর ঠাকুরদাদা ধরে তখন আমি স্নানটা করে নিই, বা ওর বাবা যখন ধরে তখন আমি কাপড়গুলো ধুয়ে নিই। তো এইভাবেই আর কি দিন চলে। আসলে বড়টাকে তো সেইভাবে ধরতে হয় না, কারণ ও এখন বড় হয়েছে, ও হাঁটতে পারে, ওর অতটা ও নিজে নিজে খেলতে পারে এখন আর কি। খেলার সাথী হলে তো কোনো কথাই নেই, না হলে এমনিও খেলতে পারে। কিন্তু ছোটোটাকে দেখতে হয়, উঁচু নিচে থাকলে পড়ে যাবে, তারপরে জল, ও এখন তো বোঝে না, ও তো ছোট। তো সেই জন্য ওর সাথে কিন্তু একটা লোক লাগে। তো সেই জন্য যখন ওর বাবা ধরে বা ওর ঠাকুরদাদা ধরে তখন আমি বাকি কাজগুলো করি। এইভাবেই আমাদের দিন কাটছে বন্ধুরা। কবে যে আমার ছোটো ছেলেটা বড় হবে তবে আমি একটু শান্তি পাবো। ও মোটামুটি 2 বছর হয়ে গেলে তাহলে আর কোনো চিন্তাই নেই। 1.5 বছর চলছে, 2 বছর হয়ে গেলে তাহলে ও যখন প্রপার ভালোভাবে হাঁটতে পারবে, উঁচু নিচু বুঝতে পারবে, তখন কিন্তু আর এরকমটা সবসময় ওর সাথে সাথে লোকের প্রয়োজন হবে না, তাই না বলো? তো এদিকে ওর বাবা একটুখানি দেখছে, আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলে দিব। আজকে আর এখন স্নান করব না, কারণ আমার অনেক কাজ আছে। এই দেখো কেমন করে পড়ে গেল। আমরাও এরকম ছোটোবেলায় হাঁটতে গেলে কত পড়ে যেতাম, তাই না? এদিকে বাবা দেখো কলা গাছের পাতা নিয়ে আসলো, এগুলো দিয়ে মিষ্টি কুমড়োগুলো হয়েছে না, ওগুলো ঢেকে রাখবে, নাহলে মাছি বিঁধে দেয়, মাছি ফুটো করে দেয়, তখন মিষ্টি কুমড়োগুলো নষ্ট হয়ে যায়। এদিকে প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছি। আমাদের এই পেয়ারা গাছটাতে দেখো কত পেয়ারা হয়েছে, দেখেছো কি সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে না? আর পেয়ারাগুলো কিন্তু বড় হলে বেশ ভালো লাগে, টেস্ট লাগে, খুব টেস্ট। তোমাদের দাদাভাই যখন প্রথমেই গাছটা নিয়ে এসেছিলো একটা পেয়ারা হয়েছিল, আর সেটা আমি ঠাকুরকে দিয়েছিলাম। আর আজ দেখো 3 বছর হয়ে গেল গাছটা, আর আজ দেখো কত ঝুমঝুমিয়ে পেয়ারা হয়েছে। পেয়ারা কিন্তু আমার বড় ছেলে আমি দুজনেই বেশ পছন্দ করি। এদিকে আজকে ভাবছি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব। সেদিনকা তো আমার ঘরটাকে ডিপ ক্লিন করেছি, আজকে রান্নাঘরটা করব। জানি বেশি দিন আর হয়তো বা এই ঘরটাতে থাকবো না, এই রান্নাঘরটাতে হয়তো বা রান্না করব না, কিন্তু তবুও যতদিন আছি ততদিন ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখতেই হবে। কারণ কি বলবো আর, যতই পুরনো হয়ে যাক, পুরনো জিনিসের মায়া কিন্তু আমরা কেউই ছাড়তে পারি না, তাই না বলো? পুরনো জামা কাপড় বলো, পুরনো বাসন বলো, আর পুরনো ঘর বলো, সেই জিনিসটা আলাদাই একটা ফিলিংস। যখন প্রথম আমি ইউটিউবে আর্নিং শুরু করিনি, প্রথম তোমাদের দাদাভাই যখন কাজে ঢুকেছিল, ফালাকাটায় 6,000 টাকার কাজ করতো, তখন আস্তে আস্তে কিছু ইট এনে এনে এই রান্নাঘরটা করা হয়েছিল, নেট নিয়ে আসা হয়েছিল, কাঠ নিয়ে আসা হয়েছিল। আর এই রান্নাঘরটা কিন্তু আমার শ্বশুরমশাই নিজে হাতে বানিয়ে দিয়েছিল, কোনো মিস্ত্রি লাগেনি, শ্বশুরমশাই নিজেই বানিয়ে দিয়েছিল। তো এই ঘরটাতে এখন রান্না করছি আপাতত আর কদিন, তারপরে আর রান্নাই করব না এই ঘরটাতে। তো যেই কদিন আছি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখাটাই আমার কর্তব্য। তোমাদের দাদাভাইকে কিছু বলেছিলাম কাজের কথা বলতে, ওই ভারী জিনিসগুলো একটুখানি বের করে দিতে বলেছিলাম, চালের ড্রাম, জলের ড্রাম, এই সমস্ত কিছু। তারপরে ফ্রিজটা, এগুলো খালি বাইরে বের করে দিতে বলেছি, তারপরে আমি ঝাড়াঝাড়ি করব। তারপরে ও এসে একটুখানি ঝাড়াঝাড়ি করেছিল।
তো ফাইনালি আর কদিন পরে তো এই ঘর থেকে বেরিয়ে যাব, কিন্তু আজ যখন এগুলো বের করছি তোমার দাদাভাই বলছে আজকেই কেউ অন্য কোথাও শিফট হবে নাকি। তো আমি বললাম যে না, অন্য কোথাও থাকবো না, কিন্তু ঘরটাকে না ডিপ ক্লিন করতে হবে, এই র্যাকটা পরিষ্কার করতে হবে, অনেক 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 কাজ আছে, তুমি আমাকে বের করে দাও। এই ধরবো ধরবো করে করবো করে করাই হয় না। আসলে শরীরটা আমার এখন না খুব অলস লাগে, এত মানে মানে দুপুরবেলা হলেই না মনে হয় চোখগুলো আপনি থেকে বন্ধ হয়ে আসে, মনে হয় একটু ঘুমায়, রাতে ঘুম হয় না, সেই জন্য শরীরটা খুব খারাপ করে। কদিন একটুখানি রেস্ট নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু আবার যেই সংসারের কাজ শুরু করেছি আবার ওই একই প্রবলেম হয়েছে। ওই শরীরটা খুব খারাপ, শরীরটা খুব মানে ক্লান্ত লাগে, একটুতে হাঁপিয়ে যায়, তারপরে মানে নানান সমস্যা, শরীরের ব্যথা বেদনা থেকে শুরু করে সব একসাথে মানে গ্রাস করেছে। তবুও নিজেকে মনের জোর দিয়ে চলার চেষ্টা করি, কারণ নিজেকে যদি আমি শুয়ে রাখি বা নিজে যদি বিছানায় পড়ে যাই তাহলে সব কিছু ভেসে যাবে, সব বিছানায় পড়ে যাবে। আর কদিন তো ভিডিও তোমরা দেখেইছো, দিতে পারিনি। পাড়ায় যখন আমি নতুন বিয়ে হয়েছিলাম, কারো কাছে ফ্রিজের জল চেয়েছিলাম জন্য আমাকে এক বিন্দু জল কেউ দেয়নি, ঠান্ডা জল। আসলে অভ্যাস হয়ে গেছিলো বাড়িতে যখন মেয়ে ছিলাম সবসময় ফ্রিজের জল খেতে খেতে। এখন তো খাই না, এখন ছেলেদের ঠান্ডা লাগবে ভয়ে ফ্রিজের জলই রাখি না, আমি নিজেও খাই না, বাচ্চাদেরও দিই না। কিন্তু কি বলতো, যখন মেয়ে ছিলাম তখন তো আর এগুলো ছিল না, সবসময় ফ্রিজের জল খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়েছিল। বিয়ের পর এসে ঠান্ডা জলের জন্য, ওই গরমকালে আমার বিয়ে হয়েছিল জানো, তো ঠান্ডা জলের জন্য আমি খুব মানে আটকাতাম। তো যখন শুনেছিলাম একজনের বাড়িতে ফ্রিজ আছে, আমি শাশুড়িকে বলেছিলাম যে একটু জল আনো তো, ঠান্ডা জল। তো স্বাভাবিক কথা, মা গিয়ে বলেছিল যে জল দাও তো একটু ফ্রিজের। তো তখন বলে কি নাই আমাদের বাড়িতে, আমরা ফ্রিজে চালাই না, ফ্রিজ বন্ধ। কিন্তু পরে কোনো মানে কারো কাছে শুনেছিলাম যে ওদের ফ্রিজ আর কি চালানোই আছে। খুব কষ্ট লেগেছিল যে মানুষ কতটা মানে মনের ভিতর থেকে পাষাণ হতে গেলে মানুষকে একটু জলও দেয় না। তো তারপরে ভগবানের অশেষ কৃপায় এক দাদাভাই আসে আমাদের জীবনে, এখনও আছে, আমি কোনো দিনও তার কথা ভুলবো না, কোনো দিনও ভুলবো না। হয়তো বা আমার যেদিন জীবন চলে যাবে সেদিন হয়তো, কিন্তু মৃত্যুর আগ অবধি আমার সেই দাদাভাইয়ের কথা মনে থাকবে। তো সেই দাদাভাই আমাকে তখন আমার ঘরের ফ্রিজটা আর কি বলেছিল যে ফ্রিজ নাও, ফ্রিজ দিয়েছে। তো তারপরে না কি হয়েছে বলো তো, ভগবানের এমনই চক্র, আজ আবার সেই বাড়িতে যে ফ্রিজটা ছিল এখন আর সেই ফ্রিজটা চলেই না, নষ্ট হয়ে গেছে। তো এখন আমাদের পাড়ায় সত্যি কথা বলতে মানে 10-12টা বাড়ির মধ্যে আমার বাড়িতেই ফ্রিজ আছে। তো যখন গরম হয় স্বাভাবিক এই পাড়া থেকে আর কি অনেকেই আসে আমার বাড়িতে জল টল রাখে, ঠান্ডা জল। আমি কোনো দিনও না করি না, কারণ কি বলতো আমার সেই দিনের কথা এখনও মনে আছে। আর জল এমন একটা জিনিস কাউকে কোনো দিনও না করতে হয় না, সেটা তোমার পরম শত্রুই হোক না কেন। তো আমাদের বাড়িতে আর কি জল দিতে আসে আর কি অনেকেই, আমার ফ্রিজে কিন্তু সবসময় জলের বোতল থাকবে, আমরা খাই না কিন্তু ওই পাড়া প্রতিবেশী সবাই দিয়ে যায়, যারা আরও বাইরে মাঠে কাজ করে তারা তো দিয়েই যায়, বলে কি বৌমা একটু রাখো তো তোমার ঘরে, যখন দুপুরবেলায় আর কি রেস্ট করে আর কি খাবার খেতে আসে তখন জলের বোতলগুলো নিয়ে যায়। তো সেরকমই একটা বাচ্চা আসছে আর কি যে কাকিমণি একটু জল রাখো তো। তো এসে আমি বললাম যে জলের বোতলগুলো বাইরে রাখ, আমি তো এখন ফ্রিজ পরিষ্কার করছি, যখন ফ্রিজটা আবার চালু করব তখন আমি ঢুকায় রাখবো নি। তো বলে কি এত কিছু বাইরে বের করছো, মানে রাজবংশী ভাষায় এত কিছু বাইরে বের করছেন, তোমাকে কোনটে চলে যাবেন এমন করে বলতেছে, মানে এটা বাংলা ভাষায় বলতে তোমরা এত কিছু বাইরে বের করছো ফ্রিজটি, তোমরা কি কোথাও চলে যাবা। তোমাদের দাদা ভাই ছিল, তো বলে কি হ্যাঁ আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। কয় কি কেন যাবেন, কুটে যাবেন এমন করে জিজ্ঞেস করতেছে, মানে কোথায় যাওয়া, কেন যাওয়া এরকম। তো তোমাদের দাদাভাইও আর কি মজা বলতেছে, কয়েকে চলে যাবো, এখানে থাকবো না, বাইরে কাজ করবো, বাইরে কাজ করে খাবো, তাই এরকম বলতেছে। তারপর মেয়েটা বলে কি মিথ্যা কথা, আমরা বলে কি না সত্যি কথা দেখিস। তো বলে কি যাওয়ার সময় আমার বোতলটা ফির দিয়ে যান এমন করে কইতেছে, মানে যাওয়ার সময় বোতলগুলো দিয়ে যায় এরকম করে বলতেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ না, যেটা মানে ওদের তো ভাবনা চিন্তাটা বেশি ইসে না, যেটা দেখে সেটাই বলে। তো এরকমটাই আর কি হচ্ছিলো। তো যখন আবার সকালবেলা আবার জলের বোতল নিতে আসে, কয় কি তোমরা না চলে যাবে, কায় করছিস, আমার টিকিট ক্যান্সেল হয়ে গেছে এরকম করে বলতেছিলাম। তো যাই হোক বন্ধুরা, মাঝে মাঝে এরকম মজা করলে না বেশ ভালোই লাগে। তো ওকে একটু বললাম যে আমার সাথে একটু হেল্প করো না, এখনও কত কাজ, জামা কাপড় তো মেলে দিয়ে আসি ঠিকই, কিন্তু ওই যে একটু স্নান ধান করি, ওদের ঘুম পাড়ালাম, ওই স্নানের জামা কাপড়গুলো আছে,
বাসন এক ঢিপ হয়ে গেছে, র্যাকের বাসন থেকে শুরু করে তারপরে আরও কত বাসন, ওগুলো বাসন ধুতে হবে। দুপুরবেলা যে টাইমটাতে ওরা ঘুমায় সেই টাইমটাতে আমার দুনিয়া রাজ্যের কাজ করতে হয়। শুধু আমার না, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সেই সব মারাই ঠিক তাই করে। যখন এই দুপুরবেলা বাচ্চারা ঘুমায় নিজে রেস্ট না নিয়ে কিন্তু আমরা সেই কাজগুলো করি। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে মিতু নিজে একটু রেস্ট নেবে। কখন নেব বলো তো, কখন নেব রেস্ট? এই যে রেস্ট নেওয়ার সময় আছে, এখন ঘুমাচ্ছি, এখনও কিন্তু আমি যদি নিশ্চিন্তে ঘুমাই তাহলে আমার এই কাজগুলো কে করবে? তো এই হচ্ছে ব্যাপার। তো আসলে না, আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা, এই নেটের দরজা কেউ লাগাবে না। এটার মধ্যে না এত মানে ঝুল হয়, আবার ঝুলগুলো ঝাড়লে পরে যেতেও চায় না, ভিজা ন্যাকড়া দিয়ে তারপরে মুছতে হয়, প্রচুর কষ্ট হয়। আসলে কি বলো তো, এই 3 ফুটের ওয়াল দেওয়া মানে হাফ ওয়াল ঘরগুলোতে না খুব ধুলো ধুলো হয় আর কি। যদি এমনি একদম ফুল ওয়াল পাকা ঘর থাকে তাহলে অত ধুলোমালিও হয় না, আর অত নোংরাও হয় না। মানে বেশি নোংরা হয় না, কারণ হাওয়া বাতাসে তো ঘরগুলোতে ফুল ওয়াল থাকে না, ঘরগুলোতে তো নোংরা ঢুকতে পারে না। এই হচ্ছে ব্যাপার। আর আমার ঘরটা একদম মানে রাস্তার পাশে, যার কারণে গাড়ি ঘোড়া এত চলে আর এত ধুলোবালি ঢোকে কি বলবো আর, মানে বলার মতো না। আর তার মধ্যে আবার 2 ছেলে, সারা দিন খালি পায়ে একবার ওঠে একবার নামে, একবার ওঠে একবার নামে, মানে কি বলবো, ঘরের পুরো 12টা বাজিয়ে দেয়। তো যাই হোক, বড় হয়ে গেলে আর হবে না, এটা নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে দিয়ে এইভাবেই আমি চলছি। কারণ নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো তো মানুষ দরকার, সেটাও তো নেই। তো নিজেকে নিজেই সান্ত্বনা দিই যে আর কয়েকটা বছর একটু কষ্ট করি। কিছু কিছু দিদিভাই হয়তো জানি না কী সূত্রে বা কীভাবেই আর কি এই কথাগুলো বলে যে বাচ্চা জন্ম দিয়েছো তুমি কষ্ট করবে। অবশ্যই বাচ্চা জন্ম দিয়েছি পর থেকে তো কষ্ট আমি করছি। সারা রাত্রি জাগার থেকে শুরু করে জামা কাপড় ধোয়া, খাওয়ানো, ঘুম পাড়ানো, ওদের জেদ, ওদের কান্নাকাটি, রাত্রি জাগা, সব সব আমি করছি। এমন তো না যে করছি না। আর শুধু আমি না, প্রত্যেকটা মাই করে। প্রত্যেকটা মাই কারো উপর ডিপেন্ড করে কেউ কোনোদিনও বাচ্চা জন্ম দেয় না। আমি যে বাচ্চা জন্ম দিয়েছি বা ভগবান আমাকে দিয়েছে, আমি কি কারো উপর ডিপেন্ড করে দিয়েছি যে সে আমার বাচ্চাকে দেখবে? একদমই না। আমার অভিমান হলেও আমি নিজের উপরই করি, আমার রাগ হলেও আমি নিজের উপরই করি। আমি কারো উপর ডিপেন্ড ছিলাম না। তার জন্যই হয়তো বা যেদিনকে আমি নার্সিংহোমে গিয়েছি, 2টা বাচ্চারই কথা বলছি, 2টা বাচ্চাকে যখন আমার সিজার হয়, সিজারের যেদিন আমার বড় ছেলে হয়েছিল সেটা তো একটা ডেট ফিক্সড করা ছিল যে এদিন গিয়ে আমি সিজার করব। সেদিনও আমি রান্নাবান্না করে, আগের দিন অবধি রান্নাবান্না করে খেয়ে দিয়ে গেছি, আর পরের দিনও নিজে চা বানিয়ে খেয়ে তারপরে গেছি। কারো ওপর ডিপেন্ড ছিলাম না। এমনকি আমার ছোট ছেলে যেদিন হয়েছিল, ভিডিও তো আছে, তোমরা দেখতে পারবে, 2 ছেলের কথাই বলছি, কারো ওপর ডিপেন্ড ছিলাম না। সব কাজ আমি যেদিন থেকে আমি প্রেগনেন্ট হয়েছিলাম তখন থেকে সব কাজ করতাম। বাসন মাজা থেকে না আমার হেল্পিং হ্যান্ড তখন ছিল, না বাচ্চা হওয়ার পরে আমি নিয়েছি। তো তখন থেকেই কিন্তু আমি নিজের কাজ নিজে করি। এমনকি আমার ছোট ছেলে যখন হলো, রাত্রে যেদিন আমার ব্যথা শুরু হলো, পেন শুরু হলো, সেই দিনেও কিন্তু আমি রান্নাবান্না করেছিলাম। রান্নাবান্না করে খেয়েছি। রাত্রেবেলা রান্না করে দুইটা বড় ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রাত্রে তখন 10:30 বাজে, তখন আমার পেন শুরু হয়। এমনকি ছোটো ছেলে হওয়ার পরে 13 দিন শুধু আমি বসেছিলাম, 13টা দিন শুধু। 1 মাস, অনেকেই 1 মাস ওষুধ থাকে, আমি কিন্তু 1 মাসে না, 13 দিনেই আমি ব্রাহ্মণ ডেকে ওষুধ তুলে 13 দিনের পর থেকেই কিন্তু আমি রান্নাঘরে চলে গেছি। আমি কারো উপর কোনো দিনও ডিপেন্ড ছিলাম না, বা থাকাটা আমি পছন্দ করিও না। আর কেউ আমার করে দিবে এই জিনিসটা, আমার মনোভাবটা আমার মধ্যে ছিল না। তো যার কারণে কিন্তু আমি অভিমান কারো উপরে করি না। যদি করি সেটা নিজের উপরে করি, যদি খারাপ লাগে নিজের উপরে খারাপ লাগে। মাঝে মাঝে আমি ভগবানকে বলি যে ভগবান আমার কেন বা মা দিলে না, যা অভিমান কষ্ট আছে সব আমার মাকে নিয়ে।
যে আজকে মা থাকলে আমার অনেক 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 হেল্প হতো, অনেক 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 হতো, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কোথায় যাও? খাওয়া দাওয়া করছে, এই দেখো কি অত্যাচার করতেছে, আমার পেটের উপর বসতেছে। কি কি খেলবে না খেলবে, ওরে বাবা, ইস একটা সেকেন্ড পড়ে গেল রে। ওই যে আরেকজন ওইদিকে গেছি, একটা মুহূর্ত বাড়িতে চুপ নেই। খালা কাটে যেতেছি, কিছু লাগবে নাকি ওদের জন্য নিয়ে আসতে? ওদের জন্য জামা আইনা, কত নাম্বার যে লাগে জামাগুলা, ফুল হাতাই আর কি, একই মাপের আনলে তো হয় দুজনে, একই মাপের আনলে। ওর জামা ও পরে, ওর জামা দেখো মিথিল পিতাসের জামাই পরছে। মাঝে মাঝে মনে হয় যদি মা থাকতো, বাপের বাড়িতে গিয়ে নিজের শরীরটা শুধু ফেলে দিতাম, রান্না বান্নাও করে আমাকে খাওয়াতো বা বাচ্চাগুলোকে দেখতো, যেরকমটা আশেপাশের বাড়িতে দেখি। বাবার বাড়িতে আসে, এসে বাচ্চা কাচ্চা মাদের কাছে ছেড়ে দেয়, নিজে শুধু থাকে, শুয়ে বসে আরাম করে আর কি। শ্বশুরবাড়িতে যেটা পায় না সেটা বাপের বাড়িতে গিয়ে থাকে। তো আমার কপালটাই খারাপ, বারবার সেই জন্য ভগবানকে আর কি দোষী সাব্যস্ত করি, আর কাউকে না সত্যি আমার যা শুধু জিম্মেদারি বাচ্চাদের সমস্ত কিছু আমার, আমি কাউকে দোষারোপ করি না। কেউ আবার নিজে নিজে যদি মানে ভাবে, সেটা তো আমার কিছু করার নেই। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ঘরটা কীরকম পরিষ্কার হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য বিদায় নিচ্ছি। রাত্রেবেলা রান্না করছি হচ্ছে বটবটি আলু ভাজা আর আলু সেদ্ধ ভাত। চলো বন্ধুরা, বাই বাই।